গত দুদিন আগে বিয়ে হয়েছে আমার। তবে নিজের ইচ্ছেতে নয়, পরিবারের পছন্দেই বিয়ে করেছি। ভালোবাসতাম আমার চাচাতো ভাই আদরকে, কিন্তু ওর পরিবার আমাকে আদরের বউ হিসেবে মানতে চায়নি। আদর অনেক জোরাজুরি করেছে ওর পরিবারের সাথে। চাচি কিছুটা রাজি থাকলেও চাচার সাপ কথা, আমরা ওদের যোগ্য না। কারণটা হলো আদররা অনেক বড় লোক, আর আমার বাবা মাত্র একজন মুদির দোকানদার। চাচার কথা হলো, এত ছোট ঘরের মেয়েকে আমি কখনো আমার বাসায় বউ হিসেবে মানব না। তাই আমাদের সম্পর্কটা পূর্ণতা পায়নি। কিন্তু আদর বলেছিল পালিয়ে যাবার কথা। আমাদের দুই পরিবারের মানুষকে কষ্ট দিয়ে আমি যেতে পারবো না বলি। তারপর আদর আর আমার সাথে একটা কথা বলেনি। ভেবেছিলাম কখনো আর এখানে আসবো না, কিন্তু বাধ্য হয়ে আসতে হবে। চাচি কল করে বলল আদর নাকি নেশা করে আমার বিয়ের দিন থেকে। যে ছেলে কখনো সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারতো না, সেই ছেলে নাকি এখন নেশা করে। কথাটা শুনে আর এক সেকেন্ড থাকতে পারলাম না। ছুটে চলে আসি আদরের বাসায়। এসে সোজা আদরের রুমে চলে আসি। এসে দেখি আদরের এক হাতে চলন্ত সিগারেট, আর এক হাতে মদের গ্লাস। কারো আসার উপস্থিতি টের পেয়ে আদর উপরের দিকে তাকায়। আদরের দিকে তাকিয়ে আমার বুকটা আঁতকে ওঠে। মাত্র দুদিনে কি করেছে নিজের চেহারা! চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি কাছে এসে আদরের হাত থেকে মদের গ্লাস ধরতে গেলে আদর গ্লাসটা সরিয়ে নিয়ে বলে, তুমি এখানে কেন আসছো? লোকে দেখলে বাজে কথা বলবে। চলে যাও এখান থেকে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি এসব কি করছো? তোমার জীবন তুমি সুন্দর করে সাজিয়ে নিয়েছো। আমি আমার জীবনের সাথে কি করছি সেটা তোমার না জানলেও চলবে। তুমি তোমার জীবন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তো তোমাকে কোনো কিছু বলিনি। তাহলে আমি আমার জীবন নিয়ে কি করছি সেখানেও তুমি কথা বলতে এসো না। ইয়োর লাইফ, ইয়োর ডিসিশন, অ্যান্ড মাই লাইফ, মাই ডিসিশন। ডোন্ট ইন্টারফেয়ার মাই লাইফ। আদর প্লিজ এসব ছেড়ে দাও। তোমার সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কেন এসব ছাইপাশ খেয়ে নিজের লাইফ নষ্ট করছো? যা হয়েছে ভুলে যাও। আমি তো মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। নতুন করে আবার সুন্দর করে জীবনটা শুরু করো অন্য কাউকে নিয়ে। আমি তোমার মতো সেলফিশ নই। একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করার মতো একটা নিচ্ছি আমি এখনো নামিনি। তুমি আমাকে ঠকিয়েছো, কিন্তু আমি একটা মেয়েকে বিয়ে করে তাকে ঠকাতে পারবো না। কিভাবে কি হয়েছে তুমি তো সব কিছুই জানো আদর। তোমার আব্বু চায়নি আমাদের সম্পর্কটা মেনে নিতে। আমি তো তোমাকে বলেছিলাম চলো পালিয়ে যাই। একটা না একটা সময় তারা আমাদের সম্পর্কটা ঠিকই মেনে নিত, কিন্তু তোমার তো পুরো শরীরে আগুন ধরেছিল, আর তাই তো সে আগুন নিভানোর জন্য অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আদর মুখ সামলে কথা বলো। Oh, just shut up. I don't want to talk to you. If you don't like it, so leave. I don't want to talk to you. Understand that? Get out of my room right now. I don't even to see your face. Get lost. আদর তুমি এখন নিজের মধ্যে নেই। নেশা করে পুরো মাতাল হয়ে আছো। আমি আমার মাঝেই আছি, আর তোমাকে যে কথাগুলো বলেছি জেনে বুঝেই বলেছি। সো গেট আউট অফ মাই রুম। চলে যাব আমি, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি এসব আর কখনো খাবে না। তুমি কি মনে করো নিজেকে পার্বতী? আর আমি কি তোমার দেবদাস? তুমি কোনো পার্বতীও নও, আর আমি কোনো দেবদাসও নই। আমার টাকা, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এসব খাচ্ছি। তুমি না করার কে? আমি কেউ না আদর, কিন্তু তুমি নিজের ক্ষতি করছো তো আমারই জন্যে, তাই না? হ্যাঁ, আমি তোমার জন্য নিজের ক্ষতি করছি, কিন্তু তাতে তোমার কিছু আসে যায় বলে আমার মনে হয় না। সো শুধু শুধু মিথ্যে মায়া না দেখিয়ে এখান থেকে চলে যাও। তোমার কোনো করুণা বা দয়া আমার চাই না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যদি পারো সব কিছু বাদ দিয়ে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নিও। রাহি আর কিছু না বলে চলে যায়। আমি হাতে থাকা মদের গ্লাস ছুঁড়ে ফেলে দেই। ইচ্ছে করছে সবকিছু
ভেঙে চুরে ফেলে দেই। কেটে যায় জীবন থেকে একটা বছর। নিজেকে মানিয়ে নিতে পেরেছি সময়ের সাথে সাথে। এখন আর কোনো রকম নেশা করি না। তবে বাসায় কারোর সাথে আমার সম্পর্কটা ঠিক হয়নি, বলা চলে। আমি ঠিক করতে চাইনি। আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম লাস্ট রাহির বিয়ের আগের দিন। দুজনে আমার সাথে কথা বলার অনেকবার চেষ্টা করেছে, কিন্তু যাদের কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আর হয়নি। রাস্তার পাশ দিয়ে একা একা হাঁটছি, হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে বলে, এক্সকিউজ মি, আপনার মোবাইলটা কি আমি ইউজ করতে পারি একটু? আমি আপনাকে চিনি না, জানি না, আমার মোবাইল কেন আপনাকে দেব? আপনি যদি আমার মোবাইল নিয়ে পালিয়ে যান তখন? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে আপনার চোর মনে হচ্ছে বলুন তো? কোনো চোরকে কি আর দেখে বোঝা যায় যে সে চোর? চুরি করার পরে বোঝা যায় যে সে চোর। আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমার বাসায় চিন্তা করবে তাই কল করে জানিয়ে দিতাম। আর এই জন্যই আপনার মোবাইলটা আমি চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে যা নয় তাই বলে চোর বানিয়ে দিলেন। ঠিক আছে, লাগবে না আপনার মোবাইল। বিরক্ত করার জন্য দুঃখিত। আচ্ছা ঠিক আছে, এই নিন মোবাইল। বললাম তো লাগবে না আপনার মোবাইল। ঠিক আছে, না লাগলে আর কি করার, আমি আসছি তাহলে। আরে আজব লোক তো আপনি। আমি না করলাম বলে আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? একটু ভাবলেন না যে একটা মেয়ে তার মোবাইল হারিয়ে ফেলেছে, মেয়েটার বাসায় চিন্তা করবে, মেয়েটার যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? দেখুন মিস, মাই নেম ইজ মীরা। আর আপনার নাম? আমার নাম আদর। এখন যদি মোবাইল লাগে তাহলে নিন, নয়তো আমি যাচ্ছি। কি অ্যাটিটিউড লোকটার দেখো। আমার মতো একটা সুন্দরী মেয়ে তার সাথে কথা বলতে আসছে, অথচ সে ভাব ধরে বসে আছে। আমি আর কিচ্ছু না বলে আদরের হাত থেকে মোবাইল নিয়ে বাসায় কল করি। আসসালামু আলাইকুম, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আম্মু, আমি মীরা বলছি। এটা আবার কার নাম্বার? কার নাম্বার থেকে কল করেছিস তুই? আর তোর মোবাইল কোথায়? আর বলো না আম্মু, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি একজনের থেকে মোবাইল নিয়ে এখন তোমাকে কল করলাম, তুমি চিন্তা করবে তাই। আচ্ছা, তুই যে কাজের জন্য গিয়েছিস সেটা কি হয়েছে? আম্মু, হয়ে গেছে। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসছি। বাসায় এসে তোমার সাথে কথা হবে। এখন রাখছি। এই নিন আপনার মোবাইল, আর আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসছি। যদি কিছু মনে না করেন, আমাকে একটু বাসায় পৌঁছে দেবেন। আসলে আমার মোবাইলের সাথে সাথে না পার্সটাও চুরি হয়ে গেছে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, তবে কথা দিলাম আপনাকে আমি আপনার টাকা ফিরিয়ে দেব। প্রথমত আমার থেকে মোবাইল চাইলেন, দিলাম। এখন আবার বলছেন বাসায় পৌঁছে দিয়ে আসতে। পরে যে আরো কত কিছু বলবেন সেটা কে জানে। এমন করছেন কেন? বিপদে পড়েছি বলেই তো একটু সাহায্য চাইছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে চলুন, বলে আমি মীরাকে নিয়ে একটা রিকশায় উঠি। রিকশায় উঠে বসতেই শুরু হয় মীরার বকবক। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? এই পৃথিবীতে আমার কেউ নেই আর কিছু। আপনি এত রুড বিহেভ করছেন কেন আমার সাথে? আমি কারোর সাথে রুড ব্যবহার করি না, আমি এভাবে কথা বলি। সত্যি কি আপনার কেউ নেই নাকি কেউ আছে, কিন্তু কোনো কারণে আপনি তাদের পরিচয় দিতে চান না? নান অফ ইয়োর বিজনেস। আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা আমি কারোর সাথে বলতে চাই না। আপনি এখন চুপ করে বসে থাকুন। আপনার বাসায় থাকলে নেমে যাবেন। আর যদি আর একটা কথা বলেন তাহলে আমি আপনাকে এখানেই নামিয়ে দিয়ে চলে যাব। থাক, এই উপকারটুকু না করলেও চলবে। আমি আর কোনো কথা বলছি না। এই যে আমি চুপ করে বসে আছি, কিছু সময়ের মধ্যে চলে আসি আমাদের বাসার সামনে। আদর আমাকে নামিয়ে দিয়ে ধন্যবাদ দেওয়ার সুযোগ না দিয়ে চলে যায়। আজব একটা মানুষ। এর সাথে আমি সারা জীবন সংসার করব কি করে? সংসার করব কথাটা শুনে হয়তো খুব চমকে গেছেন সবাই। এটার কারণটা পরে জানতে পারবেন, সাথেই থাকুন। বাপরে কি মেয়ে, একটুকু সময় কতগুলো কথা বলে গেল। কিছু সময়ের মধ্যে চলে আসি আমি আমার বাসার সামনে। বাসার ভিতরে আসতেই আব্বু আম্মু আমার দিকে এগিয়ে আসে।
তাদের কিছু বলার সুযোগ না দিয়ে আমি সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যাই। তোমার ছেলের ব্যবহার দেখেছো? হ্যাঁ, ওরা আর কতদিন এভাবে থাকবে বলো তো? আমরা কি এমন ভুল করে ফেলেছি ওর সাথে? যে মেয়েটা ওর যোগ্য না তাকে এনে দেয়নি বলে নিজের বাবা মায়ের সাথে এরকম ব্যবহার করবে? তোমার ছেলেকে বোঝাও এভাবে যেন আর কখনো আমার সাথে ব্যবহার না করে, নয়তো আমি কিন্তু বাধ্য হব তোমার ছেলেকে বাসা থেকে বের করে দিতে। আমি এখনো রুমের ভিতরে যাইনি। আব্বুর কথা শুনে আমি আবার নিচে আসি। কি বললেন আপনি? আমাকে বাসা থেকে বের করে দিবেন? দিন বাসা থেকে বের করে। আমারও কোনো ইচ্ছে নেই আপনাদের মুখ দেখে এই বাসায় থাকার। আর কি যেন বললেন, রাহি আমার যোগ্য না বলে আমার জন্য আনেননি? ভুলে যাবেন না মিস্টার চৌধুরী, আপনি একসময় অন্যের কাজ করে জীবন চালিয়েছিলেন। কয়টা টাকার মালিক কি হয়ে গেছেন? অহংকারে আপনার মাটিতে পা পড়ে না। এই যে এত জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি করছেন না, এর এক কানা করিও আপনি সাথে করে কবরে নিয়ে যেতে পারবেন না। কেবলমাত্র সাদা কাপড় নিয়ে আপনাকে কবরে যেতে হবে। সে কাপড়ে কিন্তু কোনো পকেট থাকে না মিস্টার চৌধুরী। মুখ সামলে কথা বলো আদর। ভুলে যেও না আমি তোমার বাবা, তাই নিজের স্থানটা ভুলে যাওয়ার চেষ্টা করো না। মুখ সামলে কথা বলছি আমি আপনার সাথে। আপনি যদি আমার বাবা না হতেন না, তাহলে আমার এই হাত যে কবে আপনার উপর উঠে যেত সেটা আপনি নিজেও জানেন না। আমার কথা শেষ হবার আগেই আব্বু আমার কাছে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব কোথাকার! নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে তুমি। হ্যাঁ, এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। তোমার মতো ছেলের মুখ আমি আর কোনোদিনই দেখতে চাই না, কোনোদিন না। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এই কথাটা শোনার জন্য আমার কানটা পাগল হয়েছিল। চলে যাচ্ছি আপনার বাসা থেকে। আপনি যদি মারাও যান, আপনার কবরে এক মুঠো মাটি দিতে আমি আসবো না। জীবন শুধু টাকাই কামিয়ে গেছেন, কারো ভালোবাসা জিততে পারেননি আপনি। হ্যাঁ, যাও তুমি। দুদিন পর ঠিকই বুঝবে এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ কাউকে মূল্য দেয় না। যার কাছে টাকা আছে তার কাছে সব কিছুই আছে। পকেটে যদি টাকা না থাকে তাহলে তোমাকে কেউ জিজ্ঞেসও করবে না যে তুমি কেমন আছো। ঠিক আছে মিস্টার চৌধুরী, আমিও আপনাকে দেখিয়ে দিব পৃথিবীতে কেউ টাকা ছাড়া মূল্য দেয় কিনা। আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাই। লেখাপড়ার পাশাপাশি একটা জবও করতাম লাস্ট 1 বছর থেকে। একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে সেখানে উঠি। দেখা হয়েছিল তোমার আদরের সাথে? ভাবি, হয়েছিল। মনে হচ্ছে আজও সে পুরনো স্মৃতি নিয়ে আছে। আমার সাথে কেমন করে কথা বলল। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আদরকে তোমার কেমন লাগলো সেটা বলো। দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আদর মানুষ হিসেবে খুব ভালো মীরা। তুমি যদি আদরের মন জয় করতে পারো তাহলে দেখবে আদর তোমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারবে। সবই তো বুঝলাম ভাবি, কিন্তু তোমার চাচাতো ভাইয়ের মন গলাতে খুবই কষ্ট হবে। যাকে ভালোবেসে বিয়ে করতে চাইছো তাকে পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে না? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখন কি আগে আম্মুর মোবাইল থেকে আদরের নাম্বারটা নিয়ে নেই বলেই আমি আম্মুর রুমে চলে আসছি। আম্মুর রুমে মোবাইল নিয়ে আদরের নাম্বার নিয়ে নেই। আপনারা হয়তো ভাবছেন আমি তো রাহি ভাবির থেকে আদরের নাম্বার নিতে পারতাম। আসলে আদর নিজের নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে, তাই ওর নাম্বার ভাবির কাছে নেই। আর তাই একটু পলিটিক্স করে নাম্বারটা নেওয়া। আমি নিজের রুমে এসে আদরকে কল করি। কয়বার রিং হবার পর আদর কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি মীরা, আমাকে চিনতে পেরেছেন? কোন মীরা বলুন তো? আপনি মীরা জামান কজনকে চেনেন সেটা আগে বলুন তো। আসলে আজ কিছুক্ষণ আগে একটা পাগল মেয়ের সাথে দেখা হয়েছিল। আমি যদি ভুল না করি আপনি সে পাগল মেয়েটা না? এই, আপনি আমাকে পাগল বললেন কেন? আমার মধ্যে কি এমন আপনাকে দেখে মনে হয়েছে আপনি আজই হেমায়েতপুর থেকে ছাড়া পেয়েছেন। তুমি তাহলে সেই হেমায়েতপুরে ছিলেন? তাই তো এত সহজে আমাকে দেখেই বুঝে গেছেন যে আমি হেমায়েতপুর থেকে আসছি। আচ্ছা, আপনি কি আমার সাথে ঝগড়া করার জন্যই আমাকে কল করেছেন?
ঝগড়া তো আপনিই শুরু করেছেন। আমি তো আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্যই কল করেছিলাম। আপনার ধন্যবাদ আপনার কাছে রেখে দিন, আর দেখা হলে অবশ্যই আমার টাকাটা ফিরিয়ে দিবেন। তাহলে কাল দেখা করুন আমার সাথে, আজ যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানে। আচ্ছা ঠিক আছে, বিকাল 5টায় আমি সেখানে অপেক্ষা করব। আমার 1 সেকেন্ডও দেরি হবে না বলে কল কেটে দেই। এরপর ভাবির কাছে আসি। ভাবি, কাল তোমার চাচাতো ভাইয়ের সাথে দেখা করছি। আদর নিজে বলেছে তোমার সাথে দেখা করবে। না, আদর বলেনি। আমি বলেছি দেখা করার কথা। আদর বলেছে কাল বিকেল 5টায় আমাদের দেখা হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি আদরকে আবার আগের মতো করে তুলব। একটু আগে চাচি আমাকে কল করেছিল মীরা। আদর আর চাচ্চুর মধ্যে ঝগড়া হয়েছে সেই আগের বিষয় নিয়ে, আর আদর বাড়ি ছেড়ে চলে গেছে। আদরের সম্পর্কে তোমার ধারণা নেই বোন। যত তাড়াতাড়ি পারো একটু দেখো আদরকে যদি আবার আগের মতো করতে পারো। ঠিক আছে ভাবি, তাহলে কাল দেখা করে আসি, তারপর এসে তোমাকে বলবো কি হয়েছে সেখানে। বলে আমি আমার রুমে চলে আসি। পরের দিন বিকেল 5টায় চলে আসি আদরের ঠিকানায়। এসে দেখি আদর আগের থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আদর এগিয়ে এসে বলে, আপনার না লেট হবে বললেন, পুরো 5 মিনিট লেট। আমার টাকা দিন, চলে যাব। আপনি তো অনেক কিপটা দেখছি। আসতে না আসতেই টাকা চাইতে হয় নাকি? আমি এখানে আসার কারণ তো আমার টাকা ফিরে দেওয়াই, তাহলে অন্য কথা বলবো কেন? হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে আমরা তো কিছু সময় হাঁটাহাঁটি করতে পারি, তাই না? আমার এত সময় নেই। কিসের এত ব্যস্ততা আপনার শুনি? আমার মতো এত সুন্দর একটা মেয়ে আপনার সাথে ঘুরতে যেতে চাইছে, আর আপনি তাও বারণ করছেন? নিজেকে মহারানী ভিক্টোরিয়া ভাবেন নাকি? আর তাছাড়া আপনি সুন্দর, সেটা আপনার ব্যাপার, আমার তাতে কিছুই যায় আসে না। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ? আমি সেটা বলিনি আসলে। আমাকে বিয়ে করবেন আপনি? আর ইউ ম্যাড? একটা মানুষকে চেনেন না জানেন না সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আপনি হয়তো আমাকে চেনেন না। আপনি আমাকে চেনেন সেটা কিভাবে সম্ভব? আমাদের তো মাত্র গতকালকে দেখা হলো। কাউকে ভালোবাসার জন্য প্রথম দেখাই কি যথেষ্ট নয়? আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন না, তাই এসব কথা বলছেন। আর এসব ভালোবাসায় আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ভালোবাসা মানে একে অপরকে শুধু ঠকানো। মানুষ ভালোবাসে শুধুমাত্র কষ্ট দেখার জন্য, সারা জীবন পাশে থাকার জন্য নয়। তাই অযথা আমাকে এসব প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে দয়া করে কথা বলবেন না। ঠিক আছে, সেটা না হয় না বললাম। এখন আমরা কি এখন শুধু বন্ধু হতে পারি না? যদি কখনো আপনার মনে হয় যে আপনিও আমাকে ভালোবাসেন, তখন আমরা না হয় বিয়ে করব। আমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার কাছে এমন কিছু নেই যেটা আপনাকে দেব। সব কিছু আরও আগে একজনকে দিয়ে ফেলেছিলাম, আর সে আমার সব কিছু নিয়ে আমাকে ঠকিয়ে চলে গেছে। তাই নতুন করে কাউকে দেবার মতো আর কিচ্ছু নেই আমার কাছে। অযথা আমার সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না। কথা দিলাম আমার সবটুকু ভালোবাসা দিয়ে আপনার জীবনকে আবার নতুন আলোর পথে নিয়ে যাব। যার জীবনে অন্ধকার দিয়ে ঘেরা, আমার জীবনে আর কখনোই আলো আসবে না। তাহলে আমাকে একবার আপনার বন্ধু করেই দেখুন। যদি আপনার জীবনে আমি আলো এনে দিতে পারি, তখন সে আলোর পথে আমাকে আপনার জীবনসঙ্গী করে নেবেন। আমাকে যেতে হবে এখন, ভালো থাকবেন। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আদর চলে যায়। আমি মুচকি হাসি। আমাকে তো আমার হতেই হবে আদর। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। আমি আমার প্রথম ভালোবাসাকে কখনোই হারাতে দেব না। যেইভাবেই হোক তোমাকে আমি আমার করে নেব, আই প্রমিস ইউ। এরপর একটা রিক্সা করে বাসায় চলে আসি। বাসায় আসতেই ভাবি আমার হাত ধরে তার রুমে নিয়ে বলে, কি কথা হলো আদরের সাথে আজকে তোমার? বিয়ের প্রস্তাব দিয়েছিলাম ভাবি। সোজা বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছো? আচ্ছা তারপর আদর কি বলল?
এরপর আমি ভাবিকে সব বলে সব সময় ভাবি গালে হাত দিয়ে বসে থাকে। কি হলো ভাবি, এত গভীর ভাবনা ঢুকে গেলে কেন? আচ্ছা মীরা, সত্যি করে বলো তো, আমি বলাতে তুমি আদরের লাইফে যেতে চাইছো, নাকি আগে থেকেই তুমি আদরকে পছন্দ করতে? সত্যি কথা বলতে ভাবি, তোমাকে দেখতে যখন তোমাদের বাসায় গিয়েছিলাম তখন আদরকে আমি দেখেছিলাম, কিন্তু তখন তো আর জানতাম না যে ও তোমার চাচাতো ভাই। পরে যখন তুমি আদরের ছবি দেখিয়ে আমাকে সব বললে, তখন তো তোমার কথা আর আমার পছন্দ এক হয়ে গেছে। তাই এই তো আর কি। ওরে পাজি মেয়ে, এই কথা তুমি আগে কেন আমাকে বলনি? তুমি কি বলবে না বলবে সেটা ভেবে বলা হয়নি ভাবি। যাক, শুনে খুশি হলাম। তাহলে আদর আবার আগের মতো হয়ে যাবে তোমার ভালোবাসা পেয়ে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, একবার শুধু তোমার চাচাতো ভাইকে আমাকে ভালোবাসতে দাও, দেখবে সব কিছু আমি ঠিক করে নেব। বেস্ট অফ লাক আমার আদরের ননদিনী। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে আদরকে ছাড়া। ছেলেটা কোথায় আছে, কি করছে কে জানে। আমার সাথে ওরকম ব্যবহার করা ঠিক হয়নি। আমিও তো ভুল ছিলাম, সব কিছুতে টাকা দিয়ে মারতে চেয়েছিলাম। তাই তো ছেলে ভালোবাসার মূল্যটা দিতে পারিনি। ভেবেছিলাম ছেলের সকল চাহিদা তো পূরণ করছি, আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সফল বাবা। কিন্তু ছেলের ভালোবাসায় যে আজ পর্যন্ত জয় করতে পারিনি। আমি সকল পরীক্ষাতে পাশ করেও ফেল করে গেলাম ছেলের ভালোবাসার কাছে। নিজের ছেলেকে আমি কেন বুঝতে চাইলাম না? টাকার নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। রুমে এসে শুয়ে আছি, আবার নতুন করে ভালোবাসবো আমি নিজেকে কষ্টের সাগরে ডুবানোর জন্য। যে কষ্ট আমি একবার পেয়েছি সে কষ্টকে আবার নতুন করে নিজের কাছে ডাকতে চাই না। একজন সারা জীবন পাশে থাকবে বলে মাঝ রাস্তায় হাত ছেড়ে চলে গেছে, অন্য কেউ যে সেই কাজটাই করবে না সেটা এখন বিশ্বাস করতে চাই না। ভাবি, তোমার চাচাতো ভাইকে আপন করে নিতে একটু কষ্ট হবে। একবার মন ভেঙেছে তো, তাই নতুন করে আবার কাউকে বিশ্বাস করাটা তো সহজ না, বলো? সেটা তো আমি বুঝতে পারছি মীরা, কিন্তু যে রাগী আর বদমেজাজি, চাচার সাথে কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে। চাচার আগের মাথায় বলেছে বাসা থেকে বের হয়ে যেতে, সেও রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, একবার শুধু তোমার চাচাতো ভাইকে আমাকে ভালোবাসতে দাও, দেখবে সব কিছু আমি ঠিক করে নেব। তোমার উপরে সেই ভরসা আছে বলেই আমি তোমাকে আদরের কাছে পাঠিয়েছি বোন। আচ্ছা ভাবি, আমার সাথে যদি আদরের সম্পর্ক হয় আর আদরের বাসায় যদি আমাদের সম্পর্ক না মানে, তখন? আমি যে ভুলটা করেছিলাম তুমি সেই ভুলটা করো না। আদর আমাকে বলেছিল পালিয়ে যাবার কথা, কিন্তু আমার সাহস হয়নি ওর সাথে পালিয়ে যাবার। আমি সেদিন থেকে তোমার মতো করব না। আদর যদি আমাকে শুধু একবার ভালোবাসো বলে, ওর জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে পারবো আমি। এতটা ভালো তুমি? তুমি আদরকে কবে বাসলে? যেদিন আদরকে না প্রথম দেখেছিলাম সেদিন থেকেই। ভাবির সাথে আরো অনেক সময় টুকটাক কথা হয়। অফিস শেষ করে রাস্তার মোড়ে একটা দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ আমার পাশে কেউ বসে। পাশে তাকিয়ে দেখি মীরা। আবার আপনি এখানে? আমি এত সহজে হার মানতে শিখিনি। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, এত সহজে তাকে হারিয়ে ফেলবো এতটা দুর্বল আমি না। যত কষ্টই হোক আর আপনি আমাকে যতই অবহেলা করেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পিছু ছাড়ছি না। এটা একটা পাবলিক প্লেস, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কিভাবে দেখুন। এখান থেকে চলে যান আপনি। আমি চলে যাবার জন্য আসিনি। যদি এখানে কথা বলতে সমস্যা হয় তাহলে চলুন হাঁটতে হাঁটতে কথা বলি, অথবা আপনি চাইলে কোথাও বসি আমরা। আমার আপনার সাথে কোনো কথা নেই। আমার যা বলার আমি গতকাল বলে দিয়েছি আপনাকে, নতুন করে আর কিছু বলতে পারবো না। আপনার আর কিছু বলার নাই থাকতে পারে, কিন্তু আমার আপনাকে অনেক কিছু বলার আছে। এখান থেকে চলুন, হাঁটতে হাঁটতে কথা বলছি বলে আমি চায়ের কাপ আর টাকা দিয়ে মীরাকে নিয়ে হাঁটতে থাকি। বলুন, এখন আপনার কি বলার আছে? অতীতের জীবনে কি হয়েছে সেটা ধরে থেকে নিজেকে কষ্ট দেওয়ার কি কোনো মানে আছে? আপনি কেন নতুন করে আবার জীবন শুরু করতে চাইছেন না? ভয় হয় মেয়ে মানুষকে, একবার যে ভালোবেসে ঠকে যায় সে নতুন করে আরও একবার ভালোবাসতে চায় না। বাংলায় একটা প্রবাদ আছে, জানেন তো?
একবার যদি কেউ চুন খেয়ে মুখ পড়ে ফেলে না, পরের বার সে দই দেখলেও ভয় পায়। মানুষের জীবনে তো সুখ দুঃখ আসেই, তাই না? কিন্তু সেই দুঃখকে সারা জীবন সঙ্গী করে তো আর চলা যায় না। দুঃখগুলোকে ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে হয় নিজের মতো করে। এটা হয়তো অন্য কারো দ্বারা সম্ভব, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। একজনকে সত্যিকারের ভালোবেসেছিলাম মন থেকে, কিন্তু মাঝ রাস্তায় সেই আমার হাত ছেড়ে চলে গেছে। আচ্ছা আপনি বলুন তো, আপনার সাথে যদি এমনটা হতো, আপনি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে সাহস পেতেন? এই প্রশ্নের উত্তরটা আমার কাছে সত্যিই নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। সেটা হলো, আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার কথাতে এক বিন্দুও মিথ্যা নেই আদর। আই রিয়েলি লাভ ইউ। এটা আপনার আবেগ হয়তোবা, ভালোবাসা নয়। নিজেকে নতুন করে ভালোবাসা নামক আগুনে পোড়াতে চাই না। একেবারে এই আগুনে পুড়ে কয়লা হয়েছিলাম, ছিটে ফোটা কিছুটা রয়ে গেছে। আবার নতুন করে পুড়লে হয়তো ছাই হয়ে যাব। এত যদি ভয় ভালোবাসতে, তাহলে চলুন আজ এখন এই মুহূর্তে আমরা বিয়ে করব। এখন তো আর কোনো আপত্তি নেই। আপনার বাসায় যদি এই কথা শুনে, তাহলে কখনো কি আর আপনাদের বাসায় যেতে পারবেন? বিয়ের পর মেয়েদের বাড়ি বলতে স্বামীর বাড়িই তো হয়। আমাকে আপনার সাথে রাখবেন না? আমার নিজের কোনো বাড়ি নেই, একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকি। আপনাকে রাখার মতো জায়গা নেই আমার কাছে। আপনার সেই ছোট্ট ঘরে আপনার বুকে মাথা রাখার একটু স্থান পেলেই হবে। জীবনে কিচ্ছু চাইবো না। যখন অভাব আমার ঘরে এসে দাঁড়াবে না, তখন আপনার এই ভালোবাসা জানালা দিয়ে পালাইয়া যাবে। আমার ভালোবাসার কোনো আবেগ নয় আদর, যে 2 দিন পরে পালিয়ে যাবে। আমি আপনাকে সত্যিই ভালোবাসি, আর আমার এই ভালোবাসা নিঃশ্বাস যতদিন আছে ততদিন চলবে। ভালো করে ভেবে বলছেন তো? পরে আবার বদলে যাবেন না তো? এখন আপনাকে কাজী অফিসে গিয়ে বিয়ে করতে চেয়েছি। যদি বদলে যেতে চাইতাম, তাহলে বিয়ের কথা কখনো বলতাম না আদর। তাহলে আপনি আপনার বাসায় কল করে আপনি বলুন, আপনি একটা সামান্য বেতনের চাকরি করা ছেলেকে ভালোবাসেন আর বিয়ে করতে চান। আমি মুচকি হাসি, এরপর ব্যাগ থেকে মোবাইল বের করি, আম্মুকে কল করি। আম্মু সাথে সাথে এই কল রিসিভ করে। কি রে মা, বাসা থেকে সেই কখন গেলি? এখনও বাসায় আসতেছিস না যে? আম্মু, তোমাকে একটা কথা বলার ছিল। ঠিক আছে, আগে বাসায় আই, তারপর কি বলবি বল। এখনই বলার আছে আম্মু। কি হয়েছে? পালিয়ে যাবার চিন্তা করছিস নাকি কারোর সাথে? অনেকটা ওইরকমই আম্মু। অনেকটা ওই রকম মানে? আচ্ছা, কি হয়েছে সেটা আমাকে আগে বুঝিয়ে বল। আমি একজনকে ভালোবাসি আম্মু, আর ওকে বিয়ে করতে চাই। এখন আমরা কাজী অফিসের দিকে যাব। কাজের অফিসে গিয়ে বিয়ে করার কি প্রয়োজন? তুই ছেলেটাকে বল ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে। এরপর আমরা 2 পরিবার কথা বলে তোদের বিয়ে ঠিক করি। মীরার আম্মুর কথা শুনে আমি কল কেটে দিতে বলি। মীরা কল কেটে দেয়। কি হলো, কল কেটে দিতে বললেন কেন? আমি আমার আব্বু আম্মুর সামনে যেতে চাই না। তোমার আম্মু যেটা বলেছে সেটা সম্ভব না। আমার জন্য প্লিজ। আম্মু আমাদের সম্পর্কটা খুব সহজে মেনে নিয়েছে। আপনি আপনার আব্বু আম্মুর সাথে কথা বলে আমাদের বাসায় আসুন প্লিজ। আমার জীবনের ভিলেন তারা। আমার জীবনটাকে তারা এলোমেলো করে দিয়েছে। আমি তাদের মুখোমুখি হতে চাই না। আদর, আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি। যে আপনাকে সত্যিই ভালোবাসে, তাকে এত সহজে আপনি হারিয়ে যেতে দেবেন? বাবা মার সামনে গিয়ে সন্তানরা যদি ছোট হয়, এতে অপমানিত হয় না সন্তানরা? নিজের বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়াটা তো বড় কিছু নয়। আমি কেন তাদের কাছে ক্ষমা চাইব? আই এম নট এ রং, দে আর রং। দে হ্যাভ রং উইথ মি, সো ওয়াই শুড আই সে সরি টু দেম? Because they are your parents. How much they have done for you. How much your mother suffered for you to bring you to this world. You forget everything. How other how? বাবা মা তো আমাদের কত কথাই বলতে পারে, তাই না?
তাদের সেই কথায় মনে কষ্ট নিয়ে তাদেরকে কষ্ট দেওয়াটা কতটা ঠিক? আমরা এই পৃথিবীতে আসার সময় আমাদের মারা কিন্তু জানতো যে তাদের পৃথিবীতে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তারা তো চাইলেই পারতো আমাদের পৃথিবীতে না আনতে, কই তারা তো সেটা করে না। উল্টো তারা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমাদের এই পৃথিবীর আলো দেখায়। সেই মাকে কষ্ট দেওয়াটা কতটা যুক্তিসঙ্গ আদর? তুমি তোমার আব্বুর উপর রাগ করে আমাদের বাসা থেকে চলে আসছো। তোমার কি মনে হয় তারা তোমাকে বাসা থেকে বের করে দিয়ে খুব ভালো আছে? একবার গিয়ে তাদের খবর নিয়ে দেখো, তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকে বেশি কষ্ট পাচ্ছে তারা। তুমি কে মীরা? আমার সম্পর্কে এত কিছু তুমি কিভাবে জানো? আমি তো তোমাকে বলিনি আমি বাসা থেকে বের হয়ে চলে আসছি। তাহলে এই কথা তুমি জানলে কিভাবে? আমি রাহি ভাবির ননদ। ভাবির বিয়েতে গিয়ে তোমাকে এক পলক দেখেই ভালোবেসে ফেলেছি। পরে ভাবির থেকে তোমার সম্পর্কে সবকিছু জেনেছি। তুমি ভাবিকে ভালোবাসো আর ভাবিও তোমাকে। তোমার বাসা থেকে তোমাদের সম্পর্কটা মেনে নেয়নি, আর তাই ভাবির বাবা মা জিদ করে আমার ভাইয়ের সাথে ভাবির বিয়ে দেয়। তুমি ভাবিকে বলেও ছিলে পালিয়ে যাবার কথা, কিন্তু ভাবি দুই পরিবারের মানুষকে কষ্ট দিয়ে পালাতে চায়নি। তুমি এটা কেন মানতে চাইছো না আদর? উপরওয়ালা তোমার আর ভাবির মিলন লেখেনি। জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো আমাদের হাতে নয়। উপরওয়ালা সব কিছু ঠিক করে দেয়। ভাবির সাথে তোমার মিলন দেখা ছিল না বলেই তোমাদের মিলন হয়নি। তার মানে তুমি আমার সম্পর্কে আগে থেকে সব কিছু জানতে, আর তাই আমার সেই কষ্টটাকে খুঁচিয়ে বের করার জন্য আমার কাছে এসেছো? এটা তোমার ভুল ধারণা আদর। আমি তোমার কষ্টটাকে খুঁচিয়ে বের করার জন্য নয়, ভালোবেসে তোমার কষ্টটা ভুলিয়ে সারা জীবন তোমার কাছে থাকতে আসছি। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। তোমার সাথে সংসার করতে চাই, এটাও সত্যি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে বাকিটা জীবন কাটাতে চাই, এটাও সত্যি। একটা মন ভাঙা মানুষকে কেন ভালোবাসে তাহলে তোমার? যে একবার ভালোবাসার মানুষকে হারিয়েছে সে জানে হারানোর কষ্ট কতটা যন্ত্রণাদায়ক, তাই সে অন্য কাউকে সেই কষ্টটা দিতে চাইবে না। এটা একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ, তোমাকে না চিনে তোমাকে না জেনেই ভালোবেসে ফেলেছি। তাই চাইলেও এখন নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারি না। মীরার কথা শুনে আমি চুপ করে থাকি। কি বলবো এখন সেটা বুঝতে পারছি না। আচ্ছা, সত্যি কি রাহি আমার ভাগ্যে ছিল না? উপরওয়ালা কি তাহলে সত্যি রাহিকে আমার ভাগ্যে লিখেনি? আব্বু আম্মুকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি। শুধু নিজের সুখের কথাই ভেবেছি আমি। পরিবারের কথা একটা বারও তো ভাবিনি। চুপ করে আছো কেন আদর? তোমার কি কিছু বলার নেই? কি বলবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তাহলে এখন তোমাদের বাসায় যাও। আমি বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে সকল মান অভিমান শেষ করে আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসছি। মীরা কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর আমি মীরাকে আমার বুক থেকে তুলি। এরপর মীরার কপালে ঠোঁট ছুঁয়ে বলি, এর আগে কেউ আমাকে তোমার মতো বোঝায়নি, তাই নিজের ভুলগুলো শুধরাতে পারিনি। তবে এখন সময় হয়েছে নিজের ভুলগুলো শুধরে নেবার। এই তো গুড বয়। আচ্ছা, তুমি তাহলে তোমাদের বাসায় যাও, আমিও বাসায় যাচ্ছি। আমি ঠিক আছে বলে বাসার দিকে রওনা দেই। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। কলিং বেল দিতেই আব্বু দরজা খুলে আমাকে দেখে। আব্বুকে দেখে আমি ভীষণ অবাক হলাম। কেমন শুকিয়ে গেছে আব্বু, চোখের নিচেও কালো দাগ পড়ে গেছে। কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আব্বু। কি হয়েছে আব্বু, কান্না করছো কেন? তুই আসছিস বাবা? তো তোকে সেদিন বাসা থেকে বের করে দেওয়ার পর এমন একটা দিন, এমন একটা রাত যায়নি যে আমি তোর কথা না ভেবে কান্না করিনি। নিজের ভুলটা বুঝতে অনেক সময় লেগে গেল রে বাবা। তোর মনটা আমি কখনোই বুঝতে চাইনি। টাকার অহংকারে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম, আর তাই তো নিজের ছেলেকে এত বড় কষ্ট দিয়ে ফেলেছি। ভুল আমার হয়েছে আব্বু। আমি শুধু নিজের কথাই ভেবেছি, তোমার আম্মুর কথা আমি ভাবিনি। না রে বাবা, তুই ভুলছিলি না। তুই যাকে ভালোবেসেছিলি তাকে বিয়ে করতে চেয়েছিস। নিজের ভালোবাসা মানুষকে বিয়ে করতে চাওয়াটা ভুল নয়। আমি সেদিন টাকার অহংকারে রাহিকে আমার বাড়ির বউ হিসেবে মানতে চাইনি, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। চাইলেও আমি রাহিকে তোর জীবনে এনে দিতে পারবো না। যা হয়ে গেছে তো হয়ে গেছে আব্বু, আমরা নতুন করে আবার সব কিছু শুরু করি চলো। আব্বু আমার হাত ধরে আমাকে নিয়ে সোফায় বসায়।
আম্মুকে ডেকে আনে। আম্মু আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরে। আজ সকল মান অভিমানের পালা শেষ হলো। তোমার কান্নাকাটি শেষ হলে এবার গিয়ে খাবার নিয়ে এসেছো। আজ আমি নিজের হাতে আমার ছেলেকে খাইয়ে দেবো। আমি চোখের পানি মুছে গিয়ে খাবার নিয়ে আসি। এরপর আব্বু নিজ হাতে আমাকে খাবার খাইয়ে দেয়। রুমে এসে আমাকে বেডে শুইয়ে দেয়। আমার মাথার পাশে বসে আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কখন যে দু চোখে ঘুম এসে আমাকে ঘুমের দেশে নিয়ে যায় বুঝতেই পারিনি। আম্মু তুমি এসব কি বলছো? তুমি না বললে আমাকে বাসায় আনার জন্য, আর আদরকে বললে ওর আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসতে, আর এখন তুমি বলছো অন্য কথা। আদর কেমন ছেলে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। নিজের বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই ওই ছেলের। বদমেজাজি একটা ছেলে। আমার একমাত্র মেয়েকে ওরকম ছেলের হাতে আমি কখনোই তুলে দিব না। তখন তোকে বাসায় আসতে বলেছি এই কথাগুলোই বলার জন্য। আমি যদিও তখন ফোনে তোকে এই কথাগুলো বলতাম, তাহলে তুই ওই ছেলের হাত ধরে পালিয়ে যেতি। আমার মেয়ে একটা বদমেজাজি ছেলের সাথে পালিয়ে যাবে, এটা আমি কখনোই মানব না। আর তাছাড়া যে ছেলে নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, সে তোর সাথে কি সম্পর্ক রাখবে? আর এটা কোনো সিনেমা নাটক নয় যে সব কিছু মেনে নেব। আম্মু আদর বদলে গেছে। আদর শুধুমাত্র আমার জন্য অতীতের সব কথা ভুলে ওর আব্বু আম্মুর কাছে গেছে। তাদের সাথে সকল মান অভিমান শেষ করে আমাদের বাসায় আসবে বলেছে। ওই ছেলে কখনো ভালো হবে না। তুমি ওই ছেলেকে ভুলে যাও মীরা। আগামী 1 সপ্তাহের ভিতরে আমি তোমার বিয়ে দিব তোমার মামাতো ভাইয়ের সাথে। তুমি যদি কোনো রকমের গন্ডগোল করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রেখো। এখন থেকে আগামী 1 সপ্তাহের আগে তোমার ঘর থেকে বের হওয়া টোটালি বন্ধ। তোমার মামাতো ভাইয়ের সাথেই তোমার বিয়ে হবে, এটাই আমার ফাইনাল কথা। তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো আম্মু, আমি আদর ছাড়া এই পৃথিবীর কাউকেই বিয়ে করব না। তুমি যতই জোরাজোরি করো না কেন, এই মীরা শুধু আদরের আছে আর সারা জীবন থাকবে। তোমার সিনেমার ডায়ালগ অনেক শোনা হয়ে গেছে। ছোট থেকে কখনো কিছু বলিনি তো, তাই যা ইচ্ছে তাই করেছো। তাই বলে তুমি এটা ভেবো না তোমার এই অন্যায় আবদার আমি মেনে নেব। কাউকে ভালোবাসাটা কি অন্যায় আম্মু? যাকে ভালোবাসা তার বউ হতে চেয়েছি, এটাও কি অন্যায়? ভালোবাসা অন্যায় না, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। আদর কোনো দিক থেকেই তোমার জন্য ঠিক নয়। তোমার সাথে আর একটা কথাও বলতে চায় না এই সময়ের সাথে। বলেই আম্মু আমার হাত ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে যায়। রুমের ভেতরে নিয়ে আমাকে বেডে বসিয়ে দেয়। আমার হাত থেকে মোবাইল নিয়ে আম্মুর রুম থেকে বের হয়ে যায়। দরজা বাহির থেকে লক করে দেয়। কি করব আমি বুঝতে পারছি না। আদরকে কি করে জানাবো আমার এই সমস্যার কথা? প্রায় সন্ধ্যার দিকে ঘুম ভাঙে মোবাইলের রিংটনে। মোবাইল হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার। কল রিসিভ করার পর ওপাশ থেকে যে কণ্ঠটা কথা বলে সেটা চিনতে আমার একটু ভুল হলো না। রাহি, তুমি? আদর, মীরার খুব বিপদ। মীরার বিপদ মানে? কি হয়েছে মীরার? আমার শাশুড়ি মা মীরাকে ওর রুমে আটকে রেখেছে। আমার শাশুড়ি মা কখনোই তোমার সাথে মীরার সম্পর্ক মেনে নেবে না। কিন্তু মীরা যখন আমার সাথে ছিল তখন তো আমি ওর আম্মুর কথা শুনলাম। ওর আম্মু তো খুব সহজেই আমাদের সম্পর্কটা মেনে নিল আর মীরাকে বলল আমার আব্বু আম্মুকে নিয়ে ওদের বাসায় আসতে। ও সব কিছুই মিথ্যা ছিল। মীরা বাসায় আসার পর যা যা হয় আমি আদরকে বলি। সব শুনে আদর বলে, তাহলে এখন কি করব আমি? আমাকে পালিয়ে যাবার কথা বলেছিলে, কিন্তু আমার সাহস হয়নি। কিন্তু মীরা আমার মতো নয়। মীরা তোমার সাথে পালিয়ে যেতে রাজি। কিন্তু তুমি তো বললে মীরার আম্মু নাকি ওর মোবাইল নিয়ে গেছে। তাহলে ওর সাথে কন্ট্যাক্ট করব কিভাবে? আজ রাত 2টোয় তুমি আমার শ্বশুরবাড়ির সামনে এসো। আমি মীরাকে বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আমার কারণে একবার তোমার জীবন নষ্ট হয়েছে, আমি চাই না তোমার জীবন আবারও নষ্ট হোক। ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব বলে আমি কল কেটে দেই। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু বসে আছে একসাথে। কিরে বাবা, তোর ঘুম ভেঙেছে? আব্বু, তোমাদের সাথে আমার একটু কথা আছে আব্বু। কি বাবা, কি কথা বল।
রাহির একটা ননদ আছে আব্বু, ওর নাম মীরা। আমি আর মীরা আমরা একে অপরকে ভালোবাসি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কবে রাহি শ্বশুরবাড়ি যেতে হবে বল। আব্বু আমার কথা শেষ হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, আগে তোর কথা শেষ কর, শুনি তারপর বলছি। রাহির শাশুড়ি আমার আর মীরার সম্পর্কটা মানতে চাইছে না, তাই আমি ঠিক করেছি আজ রাতে মীরাকে নিয়ে পালিয়ে আসব। তোমাদের কি কোনো আপত্তি আছে? পালিয়ে আসাটা কেমন না? আমরা কাল শ্বশুরবাড়িতে যাই, তারপর রাহির শাশুড়ির সাথে কথা বলে দেখি ওনারা কি বলে। তাতে কোনো লাভ হবে না আব্বু। রাহির শাশুড়ি বলেছে আগামী 1 সপ্তাহের ভিতরে মীরার বিয়ে দিয়ে দিবে। এখন ওকে নিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা নেই আব্বু। ঠিক আছে, তাহলে তুই গিয়ে আমাদের বৌমাকে নিয়ে আয়, তারপর না হয় কি হয় না হয় আমি দেখব সেটা। রাত 2টো প্রায় এখন। হঠাৎ দরজা খোলার শব্দে আমি সেদিকে তাকাই। দরজার দিকে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি, এত রাতে তুমি এখানে? আম্মু দেখলে তোমার উপর রাগ করবে তো। আম্মুকে দুধ দেওয়ার সময় আমি একটা ঘুমের ঔষধ দিয়ে দিয়েছি। আম্মু কোনো কিছু টের পাবে না। আর তোর ভাইয়ের অবস্থা তো জানিস, ঘুমালে আর কোনো কিছুর হুঁশ থাকে না। কিন্তু এত রাতে তুমি এখানে কেন? আদর তোর জন্য বাহিরে অপেক্ষা করছে। বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে আয়, আদর তোকে নিয়ে যেতে আসছে। আমি আর কিছু না বলে ভাবির সাথে রুম থেকে বের হয়ে বাসার মেন গেটে চলে আসি। এরপর মেন গেট খুলে বের হতেই দেখি আদর দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আমি গিয়ে আদরকে শক্ত করে জড়িয়ে ধরি। এই বাংলা ছবির মতো ড্রামা করিস না তো তোরা। পিছনে বিপদ অপেক্ষা করছে, আর ওনার এখানে রোম্যান্স শুরু করে দিয়েছে। রোম্যান্স করার জন্য অনেক সময় পাবি তোরা। তাড়াতাড়ি এখান থেকে যাও, নয়তো আমার সংসারের 12টা বেজে যাবে। রাহির কথা মতো দুজনের বাইকে উঠে বসি। রাহি বাসার ভিতরে চলে যায়। আমি বাইক স্টার্ট দিয়ে মীরাকে নিয়ে চলে আসি আমাদের বাসায়। কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে যায়। আব্বু আম্মু দুজনে দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। এরপর মীরাকে নিয়ে বাসের ভিতরে ঢুকে যাই। আমরা চেয়েছিলাম তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে যেতে মা, কিন্তু আদরের থেকে সব কিছু শুনলাম। তবে তুমি ভয় পেও না, তোমাদের উপরে কোনো ঝড় আসবে না। আমি তোমাদের বট গাছের মতো ছায়া দিয়ে রাখবো। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে ঘুমাও, কাল সকালেই আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আমি আম্মু আব্বুকে সালাম করি। এরপর আম্মুর সাথে চলে আসি তাদের রুমে। আম্মুর সাথে টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল 10টায় বউ সেজে বসে আছি সোফায়। আমার পাশে বর সেজে বসে আছে আদর। কাজী সাহেব সব কিছু লেখালেখি করে আমাদের দিকে খাতা এগিয়ে দেয়। আদর সাইন করে দিয়েছে। আমি সাইন করতে গেলে হঠাৎ, খবরদার মীরা, ভুল করেও সাইন করবি না। মীরার আম্মুর কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায়। আম্মু এসে কাবিরের খাতা মীরার হাত থেকে টেনে নিয়ে যায়। আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করার ধান্দা না, আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব হবে না। আপনি কেন এই বিয়েতে আপত্তি করছেন বেন? আমার ছেলে কোন দিক থেকে মেয়ের অযোগ্য বলুন? যে ছেলে নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক থাকে না, সেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি কখনো দেব না। কে বলেছে আপনাকে আমার ছেলের সাথে আমাদের সম্পর্ক নেই? হ্যাঁ বেন, আগে কি হয়েছে সব কিছু ভুলে যান। ওরা একে অপরকে ভালোবাসে, আপনি বিয়েতে আপত্তি করবেন না বেন। আমি একবার ভুল করে আমার ছেলের মন ভেঙেছি, টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। দয়া করে আপনি সেই একই ভুল করবেন না। আপনাদের সম্পর্কটা মেনে নিন প্লিজ। আপনার সাথে যদি আপনার ছেলের সম্পর্ক ঠিকই থাকে, তাহলে আপনি কেন আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাননি? কেন আপনার ছেলে চোরের মতো রাতের বেলা আমার মেয়েকে নিয়ে পালিয়ে আসলো? মীরার সাথে গতকাল আপনার কি কথা হয়েছিল সবই তো শুনেছি। সব কথা শুনে ওরা ভয় পেয়ে গিয়েছিল, আর তাই এমনটা করেছে। তবে আপনি চাইলে আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি। এখন আর সেটা করে কী লাভ? আমি তো আমার আত্মীয় স্বজন সবাইকে বলে এসেছি যে আমার মেয়েকে আমার বৌমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ওদের বাসায় নিয়ে যাচ্ছি। আমার আত্মীয় স্বজন সবাই আসবে বলে। যদি আপনি রাজি থাকেন তাহলে এসব কেন করলেন বেন? আমি বৌমার থেকে সব কিছু শুনেছিলাম আপনার আর আপনার ছেলের সম্পর্ক নিয়ে, তাই বৌমাই আমাকে বুদ্ধিটা দিয়েছিল যে আপনাদের বাবা ছেলেকে এক করতে হলে এটাই হলো একমাত্র রাস্তা। আন্টির কথা শুনে রাহির দিকে হাঁ করে তাকিয়ে আছি সবাই।
সবার কৌতূহল বেরিয়ে যাচ্ছে রাহি কেন এমনটা করেছে এটা জানার জন্য। আসলে চাচা, আমার জন্যই তো আপনাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। তাই আমি চাইছিলাম যে করেই হোক আদর আর আপনার সম্পর্কটা আবার আগের মতো করার জন্য। চাচির সাথে আমার রোজই কথা হতো। চাচির থেকে শুনেছি আদর বাসা থেকে চলে যাবার পর আপনার কি অবস্থা হয়েছিল, আর তখনই বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। কিন্তু আদর আপনার উপর রাগ আর ক্ষোভ নিয়েই ছিল। তাই আদরের যেন আপনার উপর থেকে সকল রাগ অভিমান শেষ হয়ে যায়, তাই এমনটা করেছি। যদি আমার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন চাচা। আমার কাছে আয় মা, তোর কোনো ভুল নেই রে মা। সবসময় যে তুই বড়রাই ঠিক আর ছোটরাও ভুল এটা নয়। মাঝে মাঝে বড়রাও ভুল করে, বড়দেরও ভুল হয়, আর ছোটরা সেই ভুলটা দেখিয়ে দেয়। তোর জন্য আবার সব কিছু ঠিক হয়েছে মা, সব কিছু ঠিক হয়েছে। সকল গোজামিল শেষ হয়ে গেল। আমার আর মীরার বিয়ে হয়ে যায়। সবাই বসে আনন্দ করছে। আচ্ছা ভাবি, তুমি যে রাতে বললে আম্মুকে নাকি ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো, যদি সবকিছু আগে থেকে ঠিক ছিল তাহলে ঘুমের ওষুধ খাওয়াতে গেলে কেন? ধুর পাগলি, আম্মুকে ঘুমের ঔষধ খাওয়াবো কেন? আম্মুই তো আমাকে বলেছিল আদরকে কল করে এসব কথা বলতে। আর তোকে নিয়ে আমি যখন রুম থেকে বের হচ্ছিলাম না, আম্মু আমাদের পিছনেই ছিল। আম্মুই তো আমাকে তোর রুমের চাবি দিয়ে বলেছে এসব কিছু করতে। তুমি খুব পচা ভাবি, অন্তত আমাকে তো এসব বলতে পারতে, তাহলে আমাকে এতটা টেনশন করতে হতো না। তোকে যদি আগে থেকে সব বলে দিতাম তাহলে তুই আদরকে সব কিছুই বলে দিতি, তাহলে কি আর সব কিছু মিটমাট হতো? আচ্ছা, তোমাদের ভাবি ননদের কথা শেষ হলে আমি এবার আমার বউকে নিয়ে একটু আলাদা কথা বলি। এত কিছুর পর বিয়ে করেছি, বিয়ের আগে বউর সাথে ভালো করে কথাও হয়নি। অন্তত এবার একটু কথা বলি। আদরের কথা শুনে ভাবি হাসতে থাকে। আদর সবার সামনে আমাকে কোলে তুলে নেয়। সবাই হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি আমার বিয়ে করা বউকে কোলে নিয়েছি, সবাই এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? আমার বউয়ের সাথে আমার অনেক কথা আছে, তোমরা কথা বলো, আমরা আলাদা গিয়ে কথা বলছি। সবাই একসাথে হাসতে থাকে। আদর আমাকে নিয়ে ওর রুমে চলে আসে। আচ্ছা, আপনার এখনো তাকিয়ে আছেন? বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ রুমে আসলে কি হয় আপনারা জানেন না বুঝি? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তাহিরি চাচার তেজপাতা। অবশেষে আমাদের হ্যাপি এন্ডিং হয়ে গেল। আপনার ভালোবাসার খবর কি? হ্যাপি এন্ডিং হয়েছে নাকি ঝুলে আছে, আর নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর হ্যাঁ, ভালোবাসার ব্যর্থ হবার পর কখনো নিজের জীবনকে নষ্ট করে দেবেন না, কারণ যেটা আপনার ছিল না সেটা আপনার হয়নি। হয়তো আপনি যাকে ভালোবাসতেন ঈশ্বর তার সাথে আপনার মিলন লেখেনি, তাই সে আপনার লাইফে আসেনি। কষ্টগুলো ভুলে যাবার চেষ্টা করবেন, নিজের জীবনটাকে আবার গুছিয়ে সামনের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, সামনে আপনার জন্য হয়তো এর চাইতেও ভালো কিছু অপেক্ষা করছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা গল্পের সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।